হঠাৎ এক সকালে কুইনমালা থানায় আসে এমন এক অদ্ভুত কেস যেটা শুনে পুলিশ ভাবনায় পড়ে যায় এটা কি কেস নাকি রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কারণ অভিযোগটা হলো এক মেয়ে নাকি তামিলনাড়ুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কাউকে বিয়ে করতে বাদই রাখেনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন দুজন না, এতজন স্বামী থানায় আসতে শুরু করে যে পুলিশের মনে হয় থানায় বুঝি ভুল করে স্বামী সমিতির মিটিং ডাকা হয়েছে। কিন্তু আসল মজা তো অন্য জায়গায়। এই মেয়ে দেখতে এতটাই ভোলা ভালা যে পুলিশ নিজেই দ্বিধায় পড়ে যায় একে আদেও এমন কিছু করতে পারে নাকি উল্টা এই মেয়েকেই ফাঁসানো হচ্ছে। কিন্তু সবার দাবি প্রতিটা বিয়ের কয়েক ঘন্টা পরই মেয়েটা এমন ভাবে উধাও হয় যেন ফুল টাইম ম্যাজিশিয়ান। বিয়ের সময় হাসি মুখে ছবি তো তোলে কিন্তু পর মুহূর্তে হয়ে যায় উধাও। এখন প্রশ্ন হলো, মেয়েটা কি শুধু টাকার লোভে এমন করছে নাকি এই বিয়ে মিশনের পেছনে আছে আরো বড় কোনো মাস্টার মাইন্ড? তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই কেসটা কি পুলিশের হাতে এসেছে নাকি পুলিশই ভুল করে ঢুকে পড়েছে মেয়েটার বিয়ের লিস্টে? এমনই ভয়ঙ্কর সব টুইস্ট আর হাসিয়ে পেট ব্যথা করার মতো কমেডি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি পেন নো কেস, যার অর্থ নব্য বিবাহিত মেয়ের কেস। রাত প্রায় শেষের পর্যায়ে, একটু পরেই ভোরের আলো ফুটবে। ঘন জঙ্গলের পাশ থেকে যেতে যেতে জায়ান মেন্স আর্মি নামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলছে। গ্রুপে তখন কোনো কিছুর খরচ নিয়ে আলোচনা চলছে। জায়ান ভয়েস মেসেজ দিয়ে বলে, এসব এখানে বলার দরকার কি, আমরা সেখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে যাব, বাকি যা খরচ সেটা না হয় ওখানে গিয়েই দিব, সবাই সমান সমান খরচ করবে, তাই গ্রুপে আলাদা করে কিছু উল্লেখ করার দরকার নেই। মাঝপথে এক চাচা জায়ানকে দেখে জিজ্ঞেস করে, এত ভোরে কোথায় যাচ্ছ? জায়ান বলে, কুরিয়ানমালাতে বিয়ের দাওয়াত আছে। চাচা টিটকারি করে বলে, অন্যের বিয়ে খেয়েই বেড়াও, যত সব। জায়ান অবশ্য এই অপমান গায়ে না মেখে তার গ্রুপের বাকিদের কাছে আসলে সবাই মিলে একসাথে কুরিয়ানমালার উদ্দেশ্যে রওনা হয়। কুরিয়ানমালায় তখন কমরেড লিডার সুভাষের বিয়ের আয়োজন জোরে সোরে চলছে। বর সেজে সুভাষ স্টেজে বসে আছে। বিয়েতে সে এতটাই খুশি যে এক লোককে ডেকে বলে, মালায়ালি গান ছড়ো, আমার বিন্দুর সেই গান অনেক পছন্দ। কোথায় সে? লোকটা বলে, রেডি হচ্ছে, একটু সবুর তো করো। লোকটা বাইরে এসে দেখে জায়ানের টিম এসেছে। লোকটা ভাবে এরা হয়তো বিয়েতে এসেছে। কিছুক্ষণ পরেই লোকটা ফুটবলের মতো বেনুর ভেতরে উড়ে এসে পড়ে চিৎকার করে বলে, এই বিয়ে হবে না। সুভাষ বেচারা হতবম্ব হয়ে দাঁড়াতেই সেখানে আসে মেন্স আর্মি গ্রুপ। শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, যে যাকে যেভাবে পারে মারতে থাকে। বিয়ের এই আসর পরিণত হয় এক রণক্ষেত্রে। শেষমেশ সবার জায়গা হয় থানার বাইরে। মার ধরে ঠেলায় বর সুভাষের এক চোখ একদম ভচকে গেছে। তবে এটা থানা কম, বাগান বেশি মনে হচ্ছে, কারণ লেডি কনস্টেবল সিনি কাজ বাদ দিয়ে গাছের পরিচর্যা করতে করতে সুভাষকে ডেকে বলে, একটি এদিকে আসেন তো, মাটির সামনে নিয়ে যেতে হবে। সুভাষ কথায় কথায় জিজ্ঞেস করে, সিআই সাহেব কি করছে? তাকে একটু তাড়াতাড়ি আসতে বলে, বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে, দেখেছেন ব্যাটার বিয়ের কি তারা। সুভাষের এক লোক সুভাষকে ঝাড়ি দিয়ে বলে, এমনি তোমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে, তুমি কাদা লাগাচ্ছ কেন? এরপর কিন্তু এই পচা পাঞ্জাবিতেই বিয়ে করতে হবে। হেড কনস্টেবল গাঙ্গাটান থানায় এসে দেখে বাইরে প্রচুর ভিড়। এক অফিসারকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? অফিসার জানায়, বিয়েতে মারামারি করে তুল কালাম বাঁধিয়েছিল স্যার, এখনো বের হয়নি, তাই ওরা অপেক্ষা করছে। গাঙ্গাটান ড্রেস ট্রেস করতে এসে দেখে আমবেলি ফুল ভলিউমে সিরিয়াল দেখছে। বাহ, এটা নাকি থানা, যেখানে কেউ বাগান পরিচর্যা করে তো কেউ সিরিয়াল দেখে। যাই হোক, গাঙ্গাটান তাকে ভলিউম কমাতে বলে। ড্রেস চেঞ্জ করে এসে বলে, এটা তো গতকালকের এপিসোড, এত জোরে সাউন্ড কেন দিচ্ছ? আমবেলি বলে, গতকাল এই এপিসোড দেখতে পাইনি। গাঙ্গাটান রেগে মনে করিয়ে দেয় এটা একটা থানা, তার বাসা না। এরা আসলে পারেও বটে। গাঙ্গাটান এসএইচও মনোজের রুমে এসে দেখে কয়েকজন বসা। মনোজ অবশ্য তখন তার নড়বড়ে টেবিলের নিচের কাগজ গুজায় ব্যস্ত। তখনই বাইরে জায়ানের গ্রুপ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মনোজ রেগে এক ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে, আরে হয়েছেটা কি? এক লোক বলে, আমাদের কমপ্লেইন আছে। এক অফিসার কানে কানে বলে, ওই যে মেয়েটা বসা, সেই এই কেসের মেইন আসামি। মনোজ এক নজর তার দিকে তাকাতেই দেখে ভোলা ভালা আর মায়াবী চেহারার এক মেয়ে কোণের সাজে বসে আছে। মেন্স আর্মি গ্রুপের একজন তার এক এক নাম বলতে শুরু করে। কেউ তাকে বলে আয়শা, কেউ বলে সুজান, তো কেউ বলে আদ্রা, শারণ্য, কবিতা। একটা মেয়ে অথচ নাম হাজারটা। এমন সাদাসিধে মেয়ের এতগুলো নাম শুনে মনোজ বেচারা হক চকিয়ে যায়। এক অফিসার বলে, এরা সবাই বলছে এই মেয়ে নাকি তাদের স্ত্রী। ওয়েট, একজন এতজনের স্ত্রী কেমনে হয়? তবে এই মেয়েটা আর কেউ নয়,
নয় বরং সুভাষের হবু স্ত্রী বিন্দু। সুভাষকে মারধর করে বিন্দুকে থানায় নিয়ে আসা হয়েছে। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটা অবশ্য এখন বুঝে ওঠা দেয়। এদিকে বিন্দু ভয়ে কাচুমুচু হয়ে এক কোনায় বসে আছে। বিয়ে পাগল সুভাষ তখন মঙ্গলসূত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসে। মনোজ মেন্স আর্মি গ্রুপের থমাস আর সুভাষকে ভেতরে ডাকে। সুভাষ বলে, স্যার শুভলগ্ন পেরিয়ে যাচ্ছে, আমি আগে বিয়েটা করে নিই। এমন অবস্থায়ও বিয়ে পাগল সুভাষ তার বিন্দুকেই বিয়ে করতে চায়। মনোজ বলে, আগে কাহিনী শুনি, পরে তোমার বিয়ে হবে। থমাস জানায় সুজান মানে বিন্দু থমাস আর তার পরিবারে সবাইকে ধোকা দিয়েছে। সুজানের জন্য থমাসের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। গল্প চলে আসে অতীতে। পার্টি অফিসে থমাস সুজানের জন্য লাড্ডু নিয়ে আসে। সুন্দরী সহজ সরল সুজান এক পিস লাড্ডু নিয়ে বলে, মিষ্টি যে কোনো কিছু নতুন করে শুরু করার জন্য অনেক ভালো, তা আপনি খাবেন না? থমাস আহ্লাদে গদগদ হয়ে বলে, আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি, বিয়ের আগে শুকাতে হবে যে। বলে হাঁটু গেড়ে বসে সুজানকে রিং দিয়ে প্রপোজ করে। এটা শুনে সুভাষ জোরে এক চিৎকার দিয়ে বলে, এই লোক আসলে পাগল। আমার বিন্দু শুধুমাত্র কোহিকর সমুদ্রে ঘুরতে এসেছিল, এর থেকে বেশি দুনিয়া সে কখনোই দেখেনি। ও খুবই সহজ সরল, এই লোক মিথ্যা বলছে। থমাস বলে, সুজান আমাকে বিয়ের জন্য ফাঁসিয়ে ধোকা দিয়েছে। 1 বছর লেগেছে ওকে খুঁজে বের করতে। ও ভেবেছিল আমাকে বোকা বানিয়ে ছাড় পেয়ে যাবে, যেমনটা সে অন্যদের সাথে করেছিল। মনোজ জিজ্ঞেস করে, তা তখন কোনো কমপ্লেন করেনি কেন? থমাস কমপ্লেনের একটা কপি দেখায়। মনোজ এক কনস্টেবলকে বলে ওই থানায় কল দিয়ে বিষয়টা শিওর হতে। সুভাষ বলে, আমার মনে হচ্ছে এটা অনেক বড় এক ষড়যন্ত্র। মনোজ জিজ্ঞেস করে, তা কে করতে পারে এই কাজ? সুভাষ বলে, তা জানি না, কিন্তু নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। মনোজ হিসাবে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ের সাথে তোমার পরিচয় হয় কিভাবে? থমাস জানায় ম্যাট্রিমনির মাধ্যমে। সুভাষ জানায় সেও ম্যাট্রিমনির মাধ্যমেই পরিচিত হয়েছিল। মনোজ জিজ্ঞেস করে, তা বিন্দুর কোনো পরিবার নেই? সুভাষ জানায় আছে, কিন্তু না থাকার সমান। প্রথমে বিন্দুর বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, তাকে অবশ্য ভালোই লেগেছিল, কারণ সে সুভাষকে দুলাভাই বলে ডাকতো। কয়েকদিন পর কানাডা থেকে আর এক পাত্রের সন্ধান পেলে তার ভাই মদ ঘুরিয়ে নেয়। বিন্দুকে বলে, দুবাইতে অনেক গরম, তোর জন্য কানাডাই ভালো। কিন্তু বিন্দু কানাডার বাসিন্দাকে নয় বরং সুভাষকে বেছে নিয়েছিল, কারণ সুভাষ তার ট্রু লাভ। আর তখনই বিন্দুকে তার ভাই এবং বাকি পরিবার ত্যায্য করে দেয়। সুভাষের এই কাহিনী শুনে থমাসের মন নরম হলেও সে ঠিক করে আজ সে বিন্দুর সাথে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে। মনোজ বুঝিয়ে বলে, এত তাড়াহুড়া করা ভালো না, একটা অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী বলা যায় না, সবকিছু আগে তদন্ত করতে হবে। থমাস জিজ্ঞেস করে, কিসের তদন্ত? আমি পুলিশের উপরে হতাশ হয়েই নিজের মতো তদন্ত শুরু করেছিলাম। তখনই জানতে পারি সুজান শুধু আমাকে না, এমন আরো অনেকেই ধোকা দিয়েছে। সবাই মিলে একটা গ্রুপ খুলি আর সেখান থেকেই এরা সবাই আর্মি হয়ে যায়। থমাস এই গ্রুপের মাধ্যমে জানতে পারে সুজান ওরফে বিন্দু কত কত মানুষের সাথে বাটপারি করেছে। সুজানকে ধরার জন্য তারা অনেকগুলো বিয়েতে গেছে, অনেক জায়গায় ঝামেলাও হয়েছিল, তারপরও তারা হার মানেনি। এখন যদি মনোজ এই ব্যাপারে না আসে তাহলে থমাসরা নিজেরাই একটা সমাধান করে নিবে। মনোজ বলে, এখানে রাজনৈতিক খেলার কোনো দরকার নেই। সিনিকে জানালা দিয়ে বলে বিন্দুকে নিয়ে আসতে। সিনির হাতে তখন লাল শাক আর পালং শাক। সিনি বলে, এতদিন কষ্ট করে লাগিয়ে যত্ন করেছি, আজ না তুললে সব নষ্ট হয়ে যাবে। কি আজব ব্যাপার, এটা থানা নাকি কৃষি ভবন কে জানে বাপু। মনোজ বলে, তোমার আশা লাগবে না, তাকে পাঠালেই হচ্ছে। কমপ্লেন ডেস্কে বাকিরা তাদের নাম ঠিকানা লেখাচ্ছে। তখনই বিয়ের সাজে থাকা বিন্দু নুপুরের ছন ছন শব্দ করে পাশ দিয়ে হেঁটে গেলে আর্মি গ্রুপের সবাই অসহায় নজরে তাকায়। আহারে, সহজ সরল মেয়েটাকে তারা পেয়েও পেল না। মনোজের রুমে আসতেই মনোজ জিজ্ঞেস করে, এই কেসের গভীরতা বুঝতে পারছেন? বিন্দু কিছু বুঝছে না, এমন ভাবেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। মনোজ বলে, আপনি নাকি এদের সবার সাথে প্রতারণা করেছেন? সুভাষ উঠে বলে, না না বিন্দু, বিশ্বাস করো, আমি এমন কিছু বলিনি। মনোজ বিন্দুকে কথা বলতে বললে বিন্দু তখনও চুপচাপ দাঁড়িয়েই থাকে। থমাস জানায়, বিয়ের সময় ছবি তুলছিল, কিন্তু পালানোর সময় আমার মোবাইলটাও নিয়ে যায়, আর কোনো ফটোগ্রাফারও রাখতে দেয়নি। কিন্তু ভাগ্যক্রমে আমার ফুপুর ছেলে একটা ছবি তুলেছিল, সেখানেই ওকে দেখা যাচ্ছে। এই দেখেন, ছবিটা আড়াল হলেও বোঝা যায় এটা আসলে বিন্দু নিজেই। গাঙ্গাটান জানায় সে থমাসের এলাকার থানায় কল দিয়েছিল, এমন একটা কেস সেখানে আছে, কিছুক্ষণ পরেই ডিটেলস পাঠাবে। মনোজ শেষবারের মতো বিন্দুকে কথা বলার সুযোগ দেয়, কিন্তু বিন্দু তখনও মুখ বুজে থাকে। ব্যাস, এটাই প্রমাণ হয়ে যায় যে থমাস যা বলছে সেটা সত্য। গাঙ্গাটান বলে, ইনি তো মহিলা, এনাকে এখানে রাখা যাবে না, আগে আদালতে উপস্থিত করতে হবে। মনোজ বলে, ঠিক আছে, তাহলে ব্যবস্থা করো। বিন্দু পরনের সব গয়না এক এক করে খুলে দেয়। সুভাষ বেচারা এক কোনায় দাঁড়িয়ে হা হুতাশ করে, তার আর এই জন্মে বিয়ে হলো না। আদালতে তখন এক সাংবাদিক এসে বলতে শুরু করে, কুরিয়ান মালাতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা।
না। এক মহিলা একাই বিয়ের চক্রে ফাঁসিয়ে সবাইকে লুটপাট করে দিয়েছে। বিন্দুকে আদালতে আনলে মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে। বিন্দু কোনো রকমে মুখ ঢেকে রাখে। প্রোটেকশন দিয়ে বিন্দুকে ভেতরে নিয়ে যাওয়া হয়। আর্মি গ্রুপ এই দিনের অপেক্ষায় থাকলেও সুভাষ বেচারা কষ্টে মরছে। সুভাষ এক পণ্ডিতকে কল দিয়ে জিজ্ঞেস করে পরবর্তী শুভলগ্ন কবে। তখনই তার এক আত্মীয় এসে জানায় বিন্দুকে 1 সপ্তাহের জন্য রিমান্ড দিয়েছে। সুভাষের বাচ্চাদের মতো কান্না করতে ইচ্ছা করছে। গাড়িতে তোলার আগেই এক ঝাঁক গুন্ডা আচমকা বিন্দুর উপরে হামলা করে বসে। মনোজ কোন রকমের সামলে তাড়াতাড়ি করে বিন্দুকে গাড়িতে তোলে। পরে আর গুন্ডাগুলোকে অবশ্য দেখা যায় না। না জানি এরা আবার কারা ছিল। কোন মহা মুসিবত ডেকে নিয়ে এসেছে এই সরল সোজা দেখতে বিন্দু। জেলে প্রবেশের আগে এসআই বিনোদ সব কাগজপত্র চেক করছে। ড্রাইভার আনিস মনোজকে জিজ্ঞেস করে এসব কি ও নিজে করাতে পারে। বিন্দু বারবার মনোজের দিকেই তাকায়। মনোজ বলে বলাটা মুশকিল। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। যে কেউ কাউকে বোকা বানাতে পারে। তিনি তার গাছের পরিচর্যা করছিল। তখনই সুভাষ তার বিন্দুর জন্য খাবার নিয়ে আসে। কি ভালোবাসা। সিনে জানায় ওকে থানায় আনা হবে, কিন্তু এমন যখন তখন বিন্দুর সাথে দেখা করা যাবে না। তখনই বিন্দুকে আনা হলে পাগল প্রেমিক সুভাষ দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলতে যায়। আম্বিলি বিরক্ত হয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বিন্দু একটাবারের জন্য সুভাষের দিকে তাকাই না, অথচ সুভাষ এখনো স্বপ্নে দেখে বিন্দুকে বিয়ে করবে। আহারে, বেচারার জন্য তো আমারই খারাপ লাগছে। দৌড়ে ভেতরে এসে প্রিয় বিন্দুর জন্য আনা জামা কাপড় দিয়ে বলে আমার বিন্দু অনেক সহজ সরল, ওকে বেশি বকা দিবেন না প্লিজ। আম্বিলি বলে কেসটা শেষ হোক, তারপর বোঝা যাবে এ কতটা সহজ সরল। কিছুক্ষণ পর মনোজ আসলে সবাই উঠে দাঁড়িয়ে স্যালুট দেয়, কিন্তু এসআই বিনোদ নিজের মতো করে ফোন চাপছে। সিনি ডাক দিতেই বিনোদ উঠে দাঁড়ায়। সিনি পরিচয় করিয়ে বলে বিনোদ হলো কমিশনার ম্যাডামের ভাগ্নে। মনোজ কর্কশ ভাবে বলে এইসব আন্টি ভাগ্নের খেলা বাসায় খেলো, এটা একটা থানা। তোমার আন্টিকে পুলিশ প্রোটোকল অনুসরণ করতে মানা করেছে। বিনোদ সাথে সাথেই স্যালুট দেয়, কিন্তু ভেতরে ভেতরে বেশ অপমান বোধ করে। মনোজের এই ব্যবহার নিয়ে জীবন অ্যাসোসিয়েশন থেকে আসা দুজন লোক গাঙ্গাটানের সাথে সমালোচনা করতে থাকে। পেছনে বিন্দু বসা। লোকগুলো বলে এতবার ট্রান্সফার হয়েও স্যারের ভাব কমেনি। গাঙ্গাটান বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তোমরা কি এসব বলতে এসেছো। লোকগুলো একটা পোস্টার দিয়ে জানায় সামনে রেস্টুরেন্টের উদ্বোধনী আছে, অর্থমন্ত্রীও সেখানে আসবে, তাই প্রোটেকশন লাগবে। গাঙ্গাটান বলে অর্থমন্ত্রী থেকে তো তোমাদের জীবন ভাই বেশি ফেমাস, ভুলে গেছো সেই গন্ডগোলের কথা। একজন বলে শোনো, জীবন কোনো লোকাল নেতা না যে সে তোমাদের SHOর সাথে বিনা কারণে গ্যাঞ্জাম করবে। সে জেলা পর্যায়ের প্রেসিডেন্ট। গাঙ্গাটান বলে ওসব আমি জানি না। তোমাদের জীবন ইচ্ছা করে স্যারকে ফাঁসিয়েছিল আর নিজেও ফেসে গিয়েছিল, যার জন্য স্যারের বিয়ে ভাঙে, ট্রান্সফার হয়ে যায় আর তার সম্মানও যায়। আসলে এক আন্দোলনের সময় জীবন ইচ্ছা করে এক মহিলাকে ধাক্কা মারে। মনোজ তাকে সামলাতে গেলে জীবন এই ব্যাপারটাকে ইফটিজিং এর কেস বানিয়ে মনোজের সাথে হাতাহাতি করে। লোকগুলো কথা না বাড়িয়েই চলে যায়। আম্বিলি গাঙ্গাটানের টেবিল থেকে একটা খবরের কাগজ নিয়ে পড়া শুরু করে। গাঙ্গাটান তখন উদ্বোধনী পোস্টার বোর্ডে টাঙিয়ে দেয়। মনোজ বসে বসে তার সেই গ্যাঞ্জামের ভিডিও দেখছিল। তখনই মনোজের বাগদত্তা বিদিশা কল দিলে মনোজ রেগে জিজ্ঞেস করে কতবার কল দিয়েছি, তোমার এখন সময় হলো। বিদিশা বলে আরে আমি তো ডিউটিতে, আর বারবার আমাকে কিংবা আমার বাবাকে কল দিবে না। সে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বিদিশা পেশায় একজন ডক্টর। মনোজ বলে অন্তত তুমি তো বোঝার চেষ্টা করো আমি অমর না, দুর্ভাগ্যের কারণে এটা হয়ে গেছে, আর আমি তোমার বাবার নয় বরং তোমার সিদ্ধান্ত জানতে চাচ্ছি। তখনই গাঙ্গাটান আসলে মনোজ কলটা কেটে দেয়। মনোজ গাঙ্গাটানকে বলে যত জায়গায় ওই মেয়ে ফ্রড করেছে সব জায়গায় খোঁজ নাও, বেশিরভাগই সব কেরালার এরিয়াতে। কিন্তু অবাক করার বিষয় হলো সে একা এই সব জায়গায় গিয়ে এতগুলো মানুষকে ধোকা দিল, কেউ বুঝতেও পারলো না সেটা কিভাবে সম্ভব। গাঙ্গাটান বলে ওকে দেখে তো মনে হয় না সে কোনো ক্রাইম করতে পারে। সুভাষ ওর বড় ভাইয়ের কথা বলেছিল, সেও তো করাতে পারে। মনোজ এবার চিন্তায় পড়ে যায় যে বিন্দু এখনো চুপ করে আছে কেন। গাঙ্গাটান বলে হয়তো সে কাউকে ভয় পাচ্ছে। তাহলে কি সত্যি এই খেলার পেছনে ভয়ানক কোনো মাস্টারমাইন্ড জড়িত? বিন্দুর ব্যাগ ঘেটে একটা ফোন পাওয়া যায়। সেখানে শুধুই সুভাষের মেসেজ আর কল। দুইটা ছবি আছে, একটা বিন্দুর, পেছনে লেখা রোহিণী, বয়স 30, আর একটা ছবি একটা ছেলের, হয়তো সে বিন্দুর পরবর্তী টার্গেট। মনোজ বলে দেখো আমরা তোমার ধোঁকাবাদী সম্পর্কে সব জেনে গেছি, যদি এখন তুমি তোমার কথা বলো তাহলে আমাদের সবার জন্য কাজটা সহজ হবে। ভালো মেয়ে হওয়ার নাটক করার কোনো দরকার নেই, আর খবরদার পুলিশকে বোকা বানাতে যেও না। মালিপুরামে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই তুমি পালিয়ে গিয়েছিলে। থমাস
আমাদের সাথে বউ ভাতের পর পাঠানপুরামে বিয়ের পর শাড়ি পাল্টানোর কথা বলে পালিয়ে যাও। তিরুবামপাড়িতে শ্বশুর বাড়ি যাওয়ার পর ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকেও পালিয়ে যাও। আমবুড়িতে বিয়ের খাবার দাবার খেতে খেতেই হয়ে যাও লাপাত্তা। তোমার ছল চাতুরির সব ডিটেইলস আমাদের কাছেই আছে। রোহিণী তখনও চুপচাপ বসে থাকে। মনোজ অতিষ্ঠ হয়ে জোরে টেবিলে একটা থাবা মারতেই রোহিণী ভয়ে থরথর করে কাঁপতে থাকে। গাঙ্গাটান বলে আমাদের অন্যভাবে চেষ্টা করতে হবে বলেই সব পুরুষ অফিসারকে বাইরে যেতে বলে। একমাত্র সিনি সেখানে থাকে। সিনি এক গ্লাস পানি দিয়ে কিছু বলতেই যাবে তখনই হুট করে আম্বেলি এসে বলে আমার মা হঠাৎ পড়ে গিয়েছে, এখন হাসপাতালে ভর্তি, সেখানেই যাচ্ছি, তুমি এদিকটা সামনে নিও। সিনি সহানুভূতি দেখিয়ে জিজ্ঞেস করে তা তোমার আসল নাম কি রোহিণী? কোথা থেকে এসেছো? রোহিণী কোনো রকমে চোখের পানি মুছে বলে সুলিয়া থেকে এসেছি। আপনি সত্য জানতে চান তাই না? হ্যাঁ, এসব আমিই করেছি। যদি আমি বলি এসব আমি করিনি তাহলে পুলিশ কেন অন্য কেউই কিছু করতে পারবে না, তাই আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। আমার জন্য আর কখনো কেউ বিপদে পড়বে না বলেই রোহিণী কান্না শুরু করলে সিনি তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। রোহিণী বলে আমার কিছুই বলার নেই, এই বয়সে অনেক কিছু সহ্য করেছি, আর সম্ভব না, সব এখানে শেষ করে দিন। সিনি বেরিয়ে এসে মনোজকে জানায় তার বলার তো অনেক কিছু আছে, কিন্তু কেউ একজন আছে যার ভয়ে সে হয়তো কিছুই বলতে চাচ্ছে না। মনোজ চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে রোহিণীর মুখ খুলাবে। ঠিক তখনই সুভাষ জানালায় এসে দেখে বলে স্যার, বিন্দু সর্ষে আর বেগুনের তরকারি অনেক পছন্দ করে, তাই এনেছিলাম, কিন্তু কেউ আমাকে যেতেই দিচ্ছে না। মনোজ বিরক্ত হয়ে বলে ও একজন অপরাধী, ওকে বাইরের খাবার দেওয়ার কোনো নিয়ম নেই। সুভাষ কাঁদো কাঁদো স্বরে বলে প্লিজ আমার বিন্দুকে অপরাধী বলবেন না। মনোজ রেগে বলে তুমি যদি এই খাবারে কিছু মিশিয়ে দাও। সুভাষ বলে আমার ভালোবাসা ছাড়া আর কিছুই দেইনি। মনোজ এই পাগল প্রেমিকের সাথে তর্ক না বাড়িয়ে বলে ঠিক আছে দিয়ে যাও, কিন্তু কাল থেকে এসব আর চলবে না। খেতে বসে সিনি তার বাগানের রেধে আনা লাল শাক রোহিণীকে দিয়ে বলে খাও, এটা 100% অর্গানিক, সুভাষ ভালোবেসে নিয়ে এসেছে। রোহিণী না খেয়ে কান্না করতে থাকে। সিনি বলে দেখো আমি জানি তোমার অনেক কিছু বলার আছে, এখানে এক বা দুইটা কেসের ব্যাপার না, সব প্রমাণ তোমার বিপক্ষে, তাই শেষ সুযোগ মনে করে স্যার জিজ্ঞেস করলে সত্য বলে দিও। অবশেষে রোহিণী সত্য বলতে রাজি হয়। সাহস জুটিয়ে রোহিণীর ব্যাগে পাওয়া এক লোকের ছবি দেখিয়ে বলে এটা ডেভিড। ডেভিড হলো শহরের বড় মাপের ডন, যে তার টাকা না পেলে নৃশংসভাবে মানুষকে অত্যাচার করে মারে। মনোজ বলে তোমার হয়ে কথা বলার জন্য তুমি একাই আছো, তাই কিছু না লুকিয়ে সব সত্য বলো। রোহিণী জানায় সে সুলিয়ার এক গ্রামে জন্মগ্রহণ করে আর সেখানেই বেড়ে ওঠে। এক বর্ষার মৌসুমে ভূমি ধসে পড়ায় এক বিল্ডিং এর কাজ করার সময় রোহিণীর বাবা সহ আরো অনেকেই মারা যায়। বাবার মৃত্যুতে গ্রামে থাকা অসম্ভব হয়ে পড়লে মাকে নিয়ে মাইসুরে কাজের উদ্দেশ্যে আসে। মাইসুরে সাহায্য করার মতো একজনই ছিল তার বাবার বন্ধু ছেলে আরুল। আরুল রোহিণী আর তার মাকে আরুলের বাসায় নিয়ে আসে। রোহিণী চাকরির খোঁজে অনেক জায়গায় যায়, কিন্তু কোথাও কোনো পজিটিভ রেসপন্স পায় না। আরুলের সাথে থাকতে থাকতে একে অপরের সাহায্য করতে করতে দুজন একে অপরের ভালোবাসায় পড়ে যায়। একদিন রাতে রোহিণী আরুলের পছন্দের খাবার বানিয়ে এনে বলে আমার স্বপ্ন আমার বয়ফ্রেন্ড সিনেমার হিরোর মতো আমাকে প্রপোজ করবে, কিন্তু পরে ভেবে দেখলাম তুমি তো সব করতেই পারবে না। ধীরে ধীরে দুজনের সম্পর্ক গভীর হতে থাকে। একসাথে মন দিয়ে যাওয়া, গান শোনা, ঘুরে বেড়ানো, এভাবেই জাদুর মতো তাদের সময় কাটতে থাকে। একদিন এক ইন্টারভিউ থেকে বের হওয়ার সময় রোহিণী লক্ষ্য করে অন্য একটা মেয়ে ওয়েস্টার্ন পরে সেখানে আসছে। রাগে ফুঁসতে ফুঁসতে আরুলকে ছাড়াই দেয় হাঁটা। বাসে উঠে আরুল জিজ্ঞেস করে কি হয়েছে। রোহিণী বলে ওরা শুধু রিসিপশনিস্ট চায় না, বরং ওদের ডিমান্ড অন্য কিছু। রোহিণীর রাগ কমানোর জন্য আরুল হেডফোনে গান ছেড়ে রোহিণীকে গান শুনতে দেয়। দুজনে মনের সুখে গান শুনছিল, তখনই রোহিণীর ফোনে একটা কল আসে। রোহিণীর মা অসুস্থ, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে শুনে রোহিণী অনেক চিন্তায় পড়ে যায়। একে তো তার কোনো চাকরি নেই, তার উপরে মায়ের চিকিৎসা, কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না। আরুল বলে চিন্তা করো না, আমার কাছে কিছু জমা পুঁজি আছে, দরকার পড়লে বাইকটা বিক্রি করে দিব। কিন্তু রোহিণী সেটা নিতে চায় না। আরুলের শেষ সম্বল বাইক বিক্রি করলেও টাকাটা জোগাড় হতো না, তাই অন্যায় জানা সত্ত্বেও রোহিণী ডেভিডের কাছে যায়। ডেভিডই তখন এই প্ল্যান করে, কারণ শহরে অনেক লোকই এমন আছে যে সময় মতো বিয়ে না হওয়ায় তারা এখন বিয়ের জন্য পাগল। তারা বিয়ের জন্য সব করতে পারে, টাকা গয়না যা চাওয়া হবে সব দিবে, এবং তারা ধোকা খাওয়ার পরও চুপ থাকবে। কেন জানো? লজ্জায়। তাই ভয় পেও না। রোহিণী পরিষ্কারভাবে জানিয়ে দেয় এটা সে তার মায়ের জন্য করছে। ডেভিড বলে জানি, আমরাও টাকার জন্যই করছি। একজন মালায়ালি যদি আরেকজন মালায়ালিকে সাহায্য না করে তাহলে কি হয় বলো? ডেভিড কয়েকজনের ছবি দেখায়, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট ডেভিডই করে দিবে। রোহিণী জিজ্ঞেস করে যদি কোনো সমস্যা হয়। ডেভিড বলে যদি সমস্যা
সমস্যা হতো তাহলে কি আর এভাবে অফিস খুলে বসতে পারতাম? তুমি শুধু হ্যাঁ বলো, আমরা পাত্রকে দেখানোর জন্য কিছু সুন্দর ছবি তুলবো। ব্যাস, এরপরেই শুরু হয়ে যায় রোহিণীর বিয়ের খেলা। বিয়ে করে বাসর রাতেই সোনা গয়না টাকা পয়সা যা পায় তাই নিয়ে ডেভিডের সাথে পালিয়ে যায়। ডেভিডকে তার কমিশন দিয়ে বাকিটা সে তার মায়ের চিকিৎসার জন্য নিয়ে চলে আসে। হাসপাতাল থেকে মাকে ডিসচার্জ করিয়ে নেওয়ার সময় আরুল জিজ্ঞেস করে, এত টাকা কোথায় পেলে? গয়না বিক্রি করেছো নাকি? রোহিণীর ছলছল চোখ দেখে আরুল বলে, আচ্ছা, এরপর থেকে আর কিছু হলে আমাকে আগে বলবে। রোহিণী এই অন্যায় কাজ আর করতে চায় না, তাই এক সোনার দোকানে চাকরি নিয়ে নেয়। মাকে কল দিতে শুনে তার ফোন বন্ধ। বাসায় এসে দেখে ডেভিড সেখানে এসে বসে আছে। ডেভিড রোহিণীকে নিচে কথা বলার জন্য ডাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ডেভিড বলে, দেখো, আমি কোনো ঝামেলা চাই না, কিন্তু আমাদের ক্লায়েন্টের তোমাকেই বেশি পছন্দ, অন্য কাউকে তারা চায় না। এখন আমি কি করতে পারি? রোহিণী বিরক্ত হয়ে বলে, আমি তো বলেছিলাম ওটা একবারই করব, তাও সেটা বাধ্য হয়ে করেছিলাম। ডেভিড জিজ্ঞেস করে, তুমি কি এভাবে সারা জীবন অন্যের উপরে ভরসা করে থাকতে চাও? রোহিণী সাফ সাফ জানিয়ে দেয় সে এই কাজ করবে না। ডেভিড বলে, এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিও না, সময় নিয়ে চিন্তা করো। রোহিণীর আগের বিয়ের ছবি দেখিয়ে হুমকি দিয়ে বলে, একটা কল দিলেই তোমার স্বামী এখানে ছুটে আসবে, তখন সবাই তোমার সত্য জেনে যাবে, আর তুমি যদি আমার কথা শোনো তাহলে আমারও লাভ তোমারও লাভ। তখনই সেখানে আরুল আসলে ডেভিড আরুলকে বলে, আমি রোহিণীর ফ্রেন্ড, তোমার সম্পর্কে সব জানি, ওর মাকে দেখতে এসেছিলাম, তোমার নম্বর দাও, কখনো প্রয়োজন পড়লে কল করব। আরুল সরল মনে তার নম্বর দিয়ে দেয়। রোহিণীর মনে এবার ভয় কাজ করতে থাকে। ডেভিড আরুলকে আবার সব সত্য না বলে দেয়। সেই ভয়তে রোহিণী ডেভিডের কথা মতো যখন যেখানে যার সাথে বিয়ের নাটক করতে বলেছে সে করে গেছে। রোহিণীকে এর জন্য অনেক মিথ্যা বলতে হয়েছে, কখনো মাকে তো কখনো আরুলকে। মনোজ খবরের কাগজ দেখিয়ে বলে, মাইসুরে বিয়ের প্রতারণায় একজন নারী ধরা পড়ে, তার নাম রোহিণী, তার কোনো সঙ্গী নেই। রোহিণী কিছুদিন পর আরুলকে সব জানিয়ে দেয়। আরুল তখন ডেভিডের অফিসের সামনে নিয়ে এসে বলে, ভয় পাবে না, তোমার বিপক্ষে যত প্রমাণ আছে সব তাদের নজর এড়িয়ে নষ্ট করে ফেলো। রোহিণী অফিসে আসলে দেখে ডেভিড সেখানে নেই। ল্যাপটপ থেকে সব প্রমাণ পেন ড্রাইভে কপি করে নিয়ে ডিলিট করে বের হতে গেলেই ডেভিড সেখানে চলে আসে। ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রোহিণী বলে, কিছু টাকার দরকার ছিল। ডেভিড বলে, ঠিক আছে দিব, কিন্তু এরপর থেকে এভাবে অফিসে আসবে না, আমাকে কল দিবে, আমি গিয়ে দিয়ে আসবো। রোহিণী চুপচাপ বের হয়ে যায়। ডেভিডের সন্দেহ হওয়ায় তার উপর নজর রাখে, কিন্তু রোহিণী আর পেছনে ফিরে তাকায় না। আরুল রোহিণীকে নিয়ে কর্ণাটক পুলিশে এসে সব জানিয়ে দেয়। আরুল বলে, এসবের পেছনে একটা গ্যাং আছে। পুলিশ বলে, কে আছে না আছে সেটা খোঁজা আমার দায়িত্ব, আমাকে কাজ শেখাতে এসো না, তুমি সাইডে গিয়ে বসো। দুজনে বেঞ্চে এসে বসতেই এক কনস্টেবল আরুলকে বলে, A4 সাইজের কাগজ নিয়ে আসেন তো। পুলিশের কথা না শুনলে বিপদ হতে পারে, তাই আরুল বের হয়ে যায়। রোহিণীকে ভেতরে ডেকে নেওয়া হয়। কিছুক্ষণ পর আরুল এসে দেখে রোহিণী সেখানে নেই। জিজ্ঞেস করলে অফিসার আরুলকে চলে যেতে বলে, কারণ সে রোহিণী নামের কাউকেই চেনে না। আরুল লক্ষ্য করে কয়েকজন অফিসার মিলে রোহিণীকে ঘিরে ধরেছে। আরুল সেখানে যেতে চাইলে এসআই আরুলকে ধাক্কা মেরে চলে যেতে বলে, না হলে আরুলকে লকআপে বন্দি করার হুমকি দিয়ে দেয়। আরুলের আর কিছুই করার থাকে না। রোহিণী বলে, সবাই আরামের জীবন কাটাচ্ছে, একমাত্র আমাকেই শাস্তি পেতে হয়। কয়েক ঘন্টা রোহিণীকে আটক রাখার পর রাতের দিকে সাইন করিয়ে ছেড়ে দেওয়া হয়। রোহিণী বাসায় এসে দেখে নিচে ডেভিডের লোকজন দাঁড়ানো। তাদেরকে এড়িয়ে উপরে এসে দেখে মা এক কোনায় বসে কান্না করছে, আর কয়েকজন আরুলকে ধরে রেখেছে। ডেভিড এসে রোহিণীর চুলের মুঠি ধরে বলে, আমার টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাতে চাও তাই না? বলেই কোষে চর মেরে ফেলে দেয়। আরুল ছটফট করে বলে, ও নিরপরাধ, ওকে ছেড়ে দাও। ডেভিড কি আর সেই সব কথা শোনে? ডেভিড বলে, প্রয়োজন ফুরিয়ে গেলে আমাকে ধোকা দিবে, সেটা ভেবো না। যাদেরকে ঠকিয়েছো তারা যদি তোমার ঠিকানা জানতে পারে তাহলে সকালের সূর্য আর দেখতে পারবে না। কেস করলেও তোমারই জেল হবে। তখনই সেখানে আসে জীবন। গাঙ্গাটান হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি জেলা প্রেসিডেন্ট জীবনের কথা বলছো? জীবন ডেভিডকে বলে, আরে মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে, ওকে ছেড়ে দাও, পাশেই তো কেরালা, সেখানে অনেক অবিবাহিত পুরুষ আছে, ওকে যেতে দাও। মনোজ ফাইনালি জীবনের উপর তার প্রতিশোধ নেওয়ার একটা রাস্তা খুঁজে পায়। সেদিন জীবন অনেক ভাব দেখিয়েছিল, এবার জীবনের পালা। ডেভিড এই কাজ এতদিন নিশ্চিন্তে এজন্য করতে পেরেছে কারণ এসবের পেছনে জীবনের মতো নেতার হাত ছিল। জীবনের উপরে বদলা নিতে পারবে বুঝতে পেরে মনোজ মুচকি একটা হাসি দেয়। পরের দিন সিধে সাদা এক লোক থানার সামনে এসে দাঁড়ায়। পাশেই সুভাষ তার দলবল নিয়ে আন্দোলন করছে যেন পুলিশ বিন্দুকে ছেড়ে দেয়। মানে এই লোক কোনোভাবেই মানবে না বিন্দু আসলে ধোঁকাবাজ। লোকটা ভেতরে যেতে চাচ্ছে না, কারণ সে আবার শুভ লগ্নে বিশ্বাসী, সঠিক সময় হলে তবেই যাবে। রাজি সুভাষকে বলে, ওই লোকটা মনে হয় বিন্দুর 7 নম্বর স্বামী। সুভাষ রেগে বলে, এসব ফালতু কথা বাদ
বাদ দাও, আমার বিন্দু তো পবিত্র, আর এই লোকের সাথে ওকে মানায় না, একমাত্র আমার সাথেই মানাবে। একেই বলে অন্ধপ্রেমী। লোকটা ভেতরে আসতেই কমপ্লেন ডেস্কে নাম আর ঠিকানা লিখতে বলে। লোকটা মন্ত্র পড়ে সংস্কৃত ভাষায় কি সব যেন লেখা শুরু করে দেয়। অফিসার বলে বিয়ের নেমন্ত্রণ লিখতে বলিনি, আপনার নামটা লেখেন। অ্যাসিস্ট্যান্ট বলে বিজয় ভাই দেবীর অনেক বড় ভক্ত, তাই এসব লিখছে। লিখতে লিখতে বিজয় জানায় সে 18 বার তীর্থে গেছে, সবসময় নারকেল গাছের পূজা করে। তার একটা পূজার সামগ্রী বিক্রি করার দোকানও আছে। বিজয় ব্যাগ থেকে পায়েস বের করে দেয়। অফিসার বলে এসবের দরকার নাই, আমি ভাববো তুমি ঘুষ দিচ্ছ। বিজয় বলে এটা ঘুষ না, প্রসাদ। অফিসার খোঁচা দিয়ে জিজ্ঞেস করে তোমাকে কি এসব ভক্তি তোমার পাওয়া ধোকা থেকে রক্ষা করতে পেরেছে? বিজয় বেচারার মনটাই খারাপ হয়ে যায়। তার মনে পড়ে যায় রোহিণীর সাথে দেখা হওয়ার প্রথম দিনের কথা। সহজ সরল উকিলের সাজে রোহিণী আদালতের ক্যান্টিনে বিজয়ের সাথে দেখা করতে আসে। বিজয় তো প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। মনোজ রোহিণীকে বলে চিন্তা করো না, আমরা তোমার মাকে খুঁজছি। তখনই এক পুলিশ এসে মনোজের কানে কিছু বলতেই মনোজ জিজ্ঞেস করে বিজয় কুমারকে। রোহিণী জানায় বিজয়কে ওরাই খুঁজেছিল। ডেভিড আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে আর কোন বেশে তার সাথে কথা বলতে হবে। সবসময় আমার উপরে কেউ না কেউ নজর রাখতো। আমার কাছে তাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। রোহিণী বিজয়ের কাছে দুর্গা নামে পরিচিত হয়। দুর্গা পেশায় একজন উকিল। বিজয় দুর্গার কুণ্ডলি পুরোহিতকে দেখালে সে জানায় 36-এর 36 গুণই মিলে যাচ্ছে। এই জন্যই বিজয় দুর্গার সাথে দেখা করতে আসে। দুর্গা অসহায়ের ভান করে বলে ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা করি, বেশিরভাগ সময় নিয়ে সম্পত্তি নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পেশায় উকিল হলেও জীবন যুদ্ধে আমি হেরে গেছি। বিজয় রোহিণীর এমন মায়াবী চেহারায় আর 10 জনের মতোই ফেসে যায়। বিজয়ের অ্যাসিস্ট্যান্ট জানায় বিজয় তো আগুনের উপরে হাঁটার পূজাও করেছিল, পালানে গিয়ে টাক হয়ে প্রতিজ্ঞা নিয়েছিল, প্রতিটা মন্দিরে গিয়ে পূজা করত, কিন্তু এখন এইসব জানার পর তার শ্রবণ শক্তি একদমই হারিয়ে গেছে। 48 বছর বয়সে একাকিত্বের জীবন কাটাতে কাটাতে দুর্গা বিজয় ভাইয়ের জীবনে আসে। একদিন বিজয় বিয়ের কথা বললে দুর্গার মন খারাপের ভান ধরে। বিজয় জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি খুশি না? দুর্গা বলে আমার কোনো আত্মীয় নেই, মায়ের সোনা গয়না সব লকারে, কিভাবে কি করবো বুঝতে পারছি না। বিজয় ভালো ছেলের মতো বলে এসব নিয়ে ভাবা লাগবে না, এক কাপড়ে মন্দিরে এসো, বাকিটা আমি ম্যানেজ করব, এইগুলো এখন থেকে আমার দায়িত্ব। বিজয় দুর্গার হাতে তাদের বিয়ের কার্ড দেয়। অ্যাসিস্ট্যান্ট দূর থেকে ইশারা দিয়ে কিছু দিতে বললে বিজয় গদগদ হয়ে গরমে গলে যাওয়া চকলেট বের করে দিয়ে উইশ করে বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রোহিণী হতবাক হয়ে তাকিয়ে থাকে, তবে কিছুই বলে না। মনোজ সব শোনার পর জিজ্ঞেস করে কয় ভরি সোনা দিয়েছিলে? বিজয় বলে সঠিক বলতে পারবো না। রাজি বলে সব মিলিয়ে 50 ভরি তো হবেই। বাপ রে, 22 ক্যারেটের পিওর সোনা। বাসর ঘরে যাওয়ার আগে বিজয় ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়ে দেখে দুর্গা গয়না গোছাচ্ছে। বিজয়কে দেখে দুর্গা বেশ ঘাবড়ে যায়। দুর্গা বলে আসলে আপনি হুট করে এসেছেন তো, আমি গয়নাগুলো গুছিয়ে রাখছিলাম। বিজয় সরল মনে বলে হ্যাঁ, আজকাল তো কাউকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, আমার বন্ধুরা আমার জন্য বাইরে অপেক্ষা করছে, তুমি একটু বসো। রোহিণীও সুযোগ পেয়ে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমারও একটু গোছগাছ বাকি, আপনি যান। বিজয় বিয়ের খুশিতে বন্ধুদের সাথে নাচানাচি শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর রুমে এসে দেখে দুর্গা কোথাও নেই। বিছানার উপরে শাড়ি আর চশমা রাখা, মানে দুর্গা আবারও চম্পট দিয়েছে। বেচারা এত বছর পর একটা বিয়ে করলো, তাও বউ গেলগা। মনোজ জিজ্ঞেস করে কমপ্লেন করনি কেন? বিজয় বলে এলাকাবাসী জানতে পারলে লজ্জায় পড়তে হতো। অ্যাসিস্ট্যান্ট জানায় দুর্গা দেবীর কিছু দ্বিধা ছিল, তাই বিয়ে রেজিস্টার অফিসে করেছিল, সেখানে বেশি মানুষ ছিল না। কমপ্লেন লেখা অফিসার জিজ্ঞেস করে তা উনি কি ছবি তুলতেও লজ্জা পেত? ছবি আছে নাকি? বিজয় বলে না, তা তো নেই। রাজি জিজ্ঞেস করে আমরা গয়না কি ফেরত পাবো? অফিসার বলে এত সহজে এসব সমাধান হয় না। মনোজ ডেভিডের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেনো? বিজয় বলে হ্যাঁ, দুর্গার সাথে দেখা করতে গেলে একবার দেখেছিলাম। দুর্গার সাথে লোকটার কথা কাটাকাটি হচ্ছিল, দুর্গাকে লোকটা হুমকি দিচ্ছিল। মনোজ রোহিণীর কাছে আসতেই সিনি এসে জানায় আনিস বাগানে বানর তাড়াতে কাকতাড়ুয়া বানিয়েছে, আপনি যদি একটু সময় দেন তাহলে সেটার উদ্বোধন করতাম। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন আজাইরা কথা শুনে মনোজের রাগ হয়, কিন্তু নিজেকে শান্ত রেখে বলে সবসময় তো আমি উদ্বোধন করি, আজ তোমরাই করো। সাথে সাথেই সবাই চলে যায়। মনোজ রোহিণীকে জিজ্ঞেস করে বিজয় যেদিন ডেভিডকে দেখেছিল তখন কি তার সাথেই জীবন ছিল? রোহিণী বলে জীবন, সে তো একটা ভূত, ওকে এত সহজে দেখা যায় না। মনোজ ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে বিদিশার ডে দেখছিল। বিদিশা লিখেছে পানি মাথার উপরে গড়াচ্ছে, এখনই অ্যাকশন না নিলে পরে সমস্যা হতে পারে। তখনই শুনতে পায় বিনোদ ফোনে কাউকে বলছে এখানে কাকতাড়ুয়া থেকে বড় রকমের ফালতু মানুষ আছে, কিন্তু কিছুই করার নেই। কাজ বাদ দিয়ে পুরো থানা এক কাকতাড়ুয়া উদ্বোধনের কাজে ব্যস্ত। মনোজ কমিশনার সুষমার কাছে গিয়ে বলে কেস যেমন ভেবেছিলাম তার
তার থেকেও জটিল। সুষমা রেগে বলে, তুমি কি বলতে চাও? এর পেছনে একটা গ্যাং আছে? শোনো, এসব ফালতু গল্পে কেউ বিশ্বাস করবে না। এটা সামান্য একটা ফ্রডের কেস। অনেক লোককে ফাঁসিয়ে টাকা হাতিয়েছে। মনোজ তার কথা মানতে না চাইলে সুষমা দেয় একটা ঝাড়ি। মনোজ বলে, ঠিক আছে, 4 থেকে 5 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিব। সুষমা জিজ্ঞেস করে, 5 দিন কেন? মনোজ বলে, এই কেসে কিছু মানুষ জড়িত হতে পারে, তাই একটু সময়ের দরকার। সুষমা বলে, তুমি একটু বেশি চিন্তা করছো। মিনিস্টারের এক উদ্বোধনী অনুষ্ঠান আছে, সেখানে যাও। এখন থেকে বিনোদ এই কেস সামলাবে, তুমি ওকে রিপোর্ট করবে। ওর ট্রেনিং শুরু হয়ে গেছে। এই বিষয়ে আমি আর কোনো তর্ক চাই না। মনোজ আজ এত রেগে আছে যে কমিশনারকে স্যালুটও দেয় না। কমিশনার রুম থেকে বের হওয়ার সময় দেখে জীবন সেখানেই দাঁড়ানো। জীবন বেশ ভাব নিয়ে কমিশনারের রুমে যেতেই কমিশনার তার সাথে হেসে হেসে কথা বলে, যেন এসব তারা জেনে বুঝেই করছে। বাইরে এসে লক্ষ্য করে জীবন তেরা বেঁকা করে গাড়ি পার্ক করেছে, কিন্তু সে নেতা, তাই তাকে আর কিছু বলাও যাবে না। মনোজ হাসপাতালে বিদিশার সাথে দেখা করতে আসে। মনোজ জিজ্ঞেস করে, এই ডেটা না দিলে কি হতো না? তুমি আর তোমার পরিবার আমাকে এমন জিনিসের জন্য দোষারোপ করছো যা আমি করিনি। বিদিশা বলে, দেখো, তুমি যেই পরিবারের কথা বলছো তারা এত বছর ধরে আমাকে দেখে রেখেছে। আমি বিশ্বাস করলেও তোমার তাদেরকে রাজি করাতে হবে, না হলে কিছুই সম্ভব না। বেচারা মনোজ কি যে করবে বুঝতে পারে না। রাতে কোয়ার্টারে গাঙ্গাটানের সাথে বসে ড্রিঙ্কস করে মনের সুখ দুঃখের কথা বলছিল। এই সব কিছু হয়েছে ওই জীবনের জন্য। একবার যদি কোনো ক্লু পাই না, তাহলে জীবনকে ছাড়বো না। পরের দিন থেকে রোহিণীকে নিয়ে বেরিয়ে পড়ে সেই সব স্বামীর বাসায় যাদের সাথে রোহিণী প্রতারণা করেছিল। কয়েকটা বাসা ঠিক থাকলেও কয়েকজন রোহিণীকে দেখা মাত্রই ঠাস করে চড় মারে। এক পেট্রোল পাম্পে দাঁড়ানো অবস্থায় খেয়াল করে জীবনও দূরে দাঁড়িয়ে ডাব খাচ্ছে। হয়তো সে তাদেরকেই ফলো করছে। প্রমাণ না থাকায় মনোজ কিছু বলতেও পারে না। রোহিণীর এক স্বামী তার বিরুদ্ধে কোনো কেস ফাইল করতে চায় না, কারণ সে তার বর্তমান স্ত্রী নিয়ে অনেক সুখে আছে। রোহিণী অনুতপ্ত হয়ে মাথা নিচু করে থাকে। রোহিণীর মায়ের খোঁজ খবর নিতে লোকাল থানায় গেলে তারা জানায় এই মুহূর্তে হাই প্রোফাইল কেস হাতে আছে, সেগুলো মিটে গেলেই এই বিষয়ে তথ্য দিতে পারবো। মনোজ সুভাষের বিয়ের দিনে সিসিটিভি ফুটেজ চেক করে, সেখানে সে জীবনকেও দেখতে পায়। এক অফিসারকে বলে সুভাষকে ডেকে আনতে। আরেকজনকে জিজ্ঞেস করে আম্বিলি কবে ফিরবে, ওকে এসব এক ফোল্ডারে নিতে বলো। তখনই সুষমা কল দিয়ে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে মিনিস্টারের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপডেট দাওনি। মনোজ বলে, আসলে প্রতারণার কেস নিয়ে একটু ব্যস্ত আছি। সুষমা ঝাড়ি দিয়ে বলে, তোমাকে না বলেছি বিনোদকে কেসটা দিয়ে দিতে? কেন এর পেছনে পড়ে আছো? তুমি যত দ্রুত পারো এই কেস ছেড়ে দাও, এটাই শেষ কথা বলেই কল কেটে দেয়। মনোজ বুঝে যায় এটা ওই জীবনেরই কোনো চাল। সে হয়তো বুঝে গেছে যে কোনো সময় ধরা পড়ে যাবে, তাই তাকে এই কেস থেকে সরিয়ে দিচ্ছে। কিন্তু প্রমাণ ছাড়া জীবনকে ধরাও যাবে না। সুভাষ ভেতরে আসতেই মনোজ জিজ্ঞেস করে, তুমি কি তোমার বিয়েতে জীবনকে দাওয়াত করেছিলে? সুভাষ চিন্তা করে বলে, সত্যি বলতে আমি পুরো গ্রামকেই দাওয়াত করেছিলাম, কারণ এরা ভাবতো আমি কখনোই বিয়ে করতে পারবো না, তাই রেগে সবাইকে দাওয়াত করেছিলাম। সুভাষের এক লোক বলে, আসলে দুবাই থেকে আসার পর সুভাষের স্মৃতিশক্তি একটু লোপ পেয়েছে, তাই সবসময় সবকিছু মনে রাখতে পারে না। গাঙ্গাটান এসে জানায় 4 দিন আগে জেনারেল হাসপাতাল থেকে কল এসেছিল, এক তামিল ছেলের লাশ পাওয়া গেছে। থানার এসব ঝামেলায় সেটা বলতে মনেই ছিল না। আজকে মনে পড়ায় চেক করতে চাই। তার নাম আরুল, যেমনটা রোহিণী বলেছিল। লাশ দেখে শিওর হই এটা সেই মানুষটাই। মৃত্যুর তারিখ দেখে বুঝলাম যেদিন রোহিণীকে গ্রেফতার করা হয় সে সেদিনই নিজেকে শেষ করে দিয়েছিল, কিন্তু কেউ খুন করেছে কিনা সেটা শিওর না। মনোজ ছেলেটার বিষয়ে দ্বিতীয়বার চেক করতে বলে গাঙ্গাটান জানায় সে 2 বার কেন 3 বার চেক করে এসেছে। রোহিণীকে আরুলের কথা জানাতেই রোহিণী বলে ও নিজেকে শেষ করেনি। ওরা এমন কেন করলো? যাদেরকে আমি ভালোবাসি তাদের সাথেই কেন এমন হচ্ছে? আরুল খামোখা আমার জন্য মারা গেল। আমার মায়ের কি খবর? মনোজ জানায় এখনো তার খোঁজ চলছে। রোহিণী বলে, সবার মতে আমি অন্যায় করেছি, আর তারা সাধু সেজে বাইরে আরামের জীবন কাটাচ্ছে। অনেক হয়েছে, আর না, আমি আপনাকে কিছু বলতে চাই। গল্প চলে আসে সুভাষের বিয়ের 2 দিন আগে। বাস স্ট্যান্ডে রোহিণী বসে আছে, তার পেছনে আরুল বসা। ওয়াশরুমের সামনে এসে রোহিণী তার মায়ের কথা জিজ্ঞেস করলে আরুল জানায় সে এখন ঠিক আছে। আসলে কর্ণাটক পুলিশ ডেভিডেরই লোক ছিল, ওদের উপরে বিশ্বাস করা যাবে না, তাই আরুল একটা পেন ড্রাইভ দেয়। যদি কোনো সমস্যা হয় তাহলে কেরালা পুলিশকে সেই পেন ড্রাইভ দিতে হবে। রোহিণী আর এই কাজ করতে চায় না। না জানি কত মানুষের বদদোয়া রোহিণীর উপরে পড়েছে। আরুল সান্ত্বনা দিয়ে বলে, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, আমি ফিরে আসবো, ততদিন নিজেকে নিরাপদে রাখো। মনোজ জিজ্ঞেস করে সেই পেন ড্রাইভটা এখন কোথায়? রোহিণী বলে, জানি, ওরা যদি একবার জানতে পারে আমার কাছে কোনো প্রমাণ আছে তাহলে ওরা এখানে আসবেই। আর কেউ যদি আমার জন্য কিছু করতে পারে সেটা হলো আপনি। মনোজ তার রুমে যেতে গেলে বিনোদ বলে, আমি এই মহিলার কেস ক্লোজ করতে চাচ্ছিলাম। মনোজ জিজ্ঞেস করে, কেন, উপর থেকে আদেশ পেয়েছো? বিনোদ বলে, না, কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মহিলা আজগবি গল্প বানাচ্ছে। তার কাজই ছলচাতুরি করে মানুষকে বোকা বানানো, তাই দ্রুত কেস ক্লোজ করলে আমাদেরই ভালো। মনোজ রেগে বলে, আমরা সবাই জানি আন্টি আর তার প্রিয় ভাতিজা এই কেসে বেশি নাক গলাচ্ছে, বাকি আমরা সবাই তো বলদ, তাই না? মন্ত্রীর অনুষ্ঠানে গার্ড দিতে আসে। সুষমা আসতেই সে
মনোজকে পাত্তাই দেয় না, জীবনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুষমা ভেতরে আসতেই জীবন মনোজকে টিটকারি করে বলে ওই সাহেব আসলে বাইরেই দাঁড়িয়ে থাকার যোগ্য, যত সব। মনোজের মাথা গরম হয়ে গেল, নিজেকে কোনো রকমে সামলে রাখে। আনিসকে এক ঘটক বিয়ের জন্য পাত্রীর ছবি দেখাতে আসে। মেয়ে খুবই সুন্দর আর পেশায় একজন পুলিশ। আনিসের সাথে তাকে ভালোই মানাবে। আনিস দেখে ছবিটা প্রতারক কেসের আসামি রোহিণী। ঘটককে বলে সে তো এই থানাতেই পোস্টিং এ আছে, কষ্ট করে অন্য জায়গায় যাওয়া লাগবে না। ভাগ্যিস আনিস এই প্রতারণার হাত থেকে বেঁচে যায়। রোহিণীকে আবারও ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হয়। সুভাষ অসহায়ের মতো তাকিয়েই থাকে। তার প্রিয়তমার জন্য সে আন্দোলন ছাড়া আর কিছুই করতে পারছে না, আর সেটাও কোনো কাজে দিচ্ছে না। রোহিণীর ছাড়া পাওয়া মুশকিল, কেননা সব প্রমাণ রোহিণীর বিপক্ষে, আর যাদের সাথে প্রতারণা হয়েছে তারা নিজেরাই সব সাক্ষী দিবে। মিনিস্টারের সভায় মিনিস্টার ভাষণ দিচ্ছে, পাশেই সুষমা আর জীবন তাদের মতো গল্পে মগ্ন। হাসপাতালে তখন রোহিণীর টেস্ট করার পর রিপোর্টের জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে বলে। রোহিণী বিনোদকে জানায় সে ওয়াশরুমে যাবে। বিনোদ ওয়াশরুমে নিয়ে এসে বাইরেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রোহিণী সিনিকে ডাক দিতে বললে বিনোদ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে ডাকতে হবে কেন। রোহিণীর প্রথমে না বলতে চাইলেও জোরাজোরিতে বলে একটা সমস্যা হয়েছে। বিনোদ সাথে সাথেই সিনিকে গিয়ে ডাকে। সিনি এসে কয়েকবার দরজা ধাক্কালেও কেউ দরজাই খোলে না। না পেরে বিনোদ এসে দরজা ধাক্কাতে শুরু করে দেয়। ভিতর থেকে অন্য এক মহিলা বেরিয়ে এসে রেগে বলে আপনাদের সমস্যা কি। বেচারা বিনোদের তো মাথায় হাত। আসামি যদি পালিয়ে যায় তাহলে তার চাকরি নিয়ে এবার টানাটানি শুরু হয়ে যাবে। পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজা শুরু করে, কোথাও রোহিণী নেই। বিনোদ দ্রুত সুষমাকে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করে না। মনোজের কাছেও কল আসে। বারবার কল আসায় সুষমা রিসিভ করতেই রোহিণীর পালানোর খবর পায়। মনোজের দিকে তাকিয়ে দেখে সে সেখানে নেই। সুষমা প্রোগ্রাম ছেড়ে সেখান থেকে বেরও হতে পারছে না। কি এক মহাজালা। আসলে এটা কিন্তু মনোজেরই প্ল্যান, কারণ আনিস রোহিণীকে বের হতে দেখেও কিছুই বলে না। বিনোদ বাদে থানার সব অফিসাররাই এই প্ল্যানের অংশ। আসল অপরাধীকে ধরতে রোহিণীর এই পালানোর প্ল্যান বানানো হয়। রোহিণী পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলে ডেভিড নিশ্চয়ই রোহিণী থেকে প্রমাণ নিতে আসবে, আর তখনই ডেভিডকে ধরে আসল সারপ্রাইজ দিতে হবে। প্রোগ্রাম থেকে বের হয়ে মনোজ ড্রেস চেঞ্জ করে রোহিণীকে নিয়ে বেরিয়ে পড়ে। গাঙ্গাটান কল দিয়ে জানায় জীবন ফোনে কারোর সাথে কথা বলছে। বিনোদ হাসপাতালে তাকে হন্যে হয়ে খুঁজছে। মনোজ লক্ষ্য করে রাস্তায় চেকপোস্ট, তাই গাড়িটা ঘুরিয়ে নেয়। এদিকে বিনোদের তো টেনশনে অবস্থাই খারাপ হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে রোহিণী লকার থেকে ব্যাগ নিতে চাইলেই ক্লার্ক বলে টোকেন দেখাতে হবে, না হলে এই ব্যাগ যে তার সেই প্রমাণ দিতে হবে। মনোজ তার পুলিশের কার্ড দেখাতেই ক্লার্ক ভয়ে সেই ব্যাগটা দিয়ে দেয়। রোহিণী ব্যাগ থেকে পেন ড্রাইভ বের করে মনোজকে দেয়। মনোজের নজর এড়িয়ে নিজের সুরক্ষার জন্য ব্যাগ থেকে একটা চাকুও বের করে রাখে। মনোজ তাকে ওয়েটিং এরিয়াতে বসতে বলে, কিন্তু রোহিণীর মনে তো ডেভিডের ভয়। মনোজ আশ্বস্ত করে বলে কিচ্ছু হবে না, সে আশেপাশেই থাকবে। আম্বিলি ফুটেজ চেক করতেই অস্বাভাবিক কিছু একটা দেখতে পায়। এদিকে মনোজ আর তার টিম ভিড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্ণাটক থানার এক পুলিশ কেরালায় কল দিয়ে মনোজকে চায়, কারণ মনোজ যেই মেয়ের কথা বলছিল তার সম্পর্কে কিছু তথ্য দিবে। গঙ্গাজান সত্য জানতে পেরে বারবার মনোজকে কল দেয়, কিন্তু মনোজ কল রিসিভই করে না। টিমের অন্যদেরকেও কল দেওয়া হয়। মনোজ বিরক্ত হয়ে কল কাটতে বলে। বেশ কিছুক্ষণ পর রোহিণী ডেভিডকে আসতে দেখে ঘাবড়ে মনোজকে ইশারা করে। তখনই সামনে একটা বাস এসে দাঁড়ায়। মনোজ টিমকে অ্যালার্ট করতেই সবাই দৌড়ে এসে লোকটাকে ধরে দেখে আরে এ তো ডেভিডই না। লোকটা ডেভিডের পোশাক ওয়াশরুমে পেয়ে পরে নিয়েছে। ওয়ালেট চেক করতেই বুঝে যায় লোকটা সত্যি বলছে। মনোজ ওয়েটিং এরিয়াতে তাকিয়ে দেখে রোহিণী সেখানে নেই। তার মানে ধোকাবাজ রোহিণী তাদেরকেই ধোকা দিয়ে পালিয়েছে। মনোজ ঘাবড়ে টিমকে পুরো এরিয়া সার্চ করতে বলে। সবাই উপস্থিত এক অফিসারকে কল দিয়ে জিজ্ঞেস করে জীবন কোথায়। সে জানায় জীবন তো এই সভাতেই আছে। মনোজ দ্রুত জীবনকে গ্রেফতার করতে বলে। রোহিণীকে না পেয়ে থানায় এসেই কারোর কোনো কথা না শুনে জীবনকে ইচ্ছা মতো মারতে থাকে। আম্বিলি তাকে আটকাতে গেলেও মনোজ কোনো কথাই শোনে না। গঙ্গাটানকে পেন ড্রাইভ দিয়ে ওপেন করতে বলে, সাথে জীবনের ফোনও বন্ধ করে দেয়, যেন কেউ জানতে না পারে যে জীবন কোথায়। মনোজের বিশ্বাস জীবনের সব কুকীর্তি এই পেন ড্রাইভে আছে। কেউ এখন আর জীবনকে বাঁচাতে পারবে না। গঙ্গাটান ফোল্ডার ওপেন করতেই মালায়ালি এক গান বাজতে থাকে। মনোজ ভালো করে চেক করতে বলে। গঙ্গাটান বলে চেক করেছি, এই পেন ড্রাইভে শুধু মালায়ালি গান দিয়েই ভরা। মাইসোর থানা থেকে কল দিয়েছিল, রোহিণী তাদেরকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল, তারা এমনটাই জানিয়েছে। গেল তো মনোজের সব প্ল্যান এবার ভেস্তে। এই রোহিণী তার ভুলাবালা চেহারা আর মায়া কান্না দেখিয়ে বাকিদের মতো মনোজকেও ধোকা দিয়ে দিল। রোহিণী তখন বাসে করে একদল সন্ন্যাসীদের সাথে রওনা হয় তার পরের টার্গেটের দিকে। আম্বিলি জানায় রোহিণীর সব স্টেটমেন্ট তো আসলে মাঙ্গালিয়াম সিরিয়ালের গল্প, মানে আম্বিলির সেই ফেভারিট সিরিয়াল আর কি। আসলে এতদিন আম্বিলি তার মায়ের দেখাশোনার জন্য ছুটি দিচ্ছিল, আর এতদিন পর এসে এসব জেনে সে আসল কাহিনী বলছে। আম্বিলি বলে ওই রোহিণী আসলে প্রথম থেকে আমাদেরকে বোকা বানিয়েছে। এসব শুনে এবার বিনোদের
জায়গায় মনোজের টেনশন বেড়ে যায়। এক এপিসোডে সিরিয়ালে নায়িকা যেমন নিচে এসে দেখে তার স্বামীকে গুন্ডারা ধরে রেখেছে, তেমনই রোহিণীও গল্প বানিয়েছিল যে ডেভিড আরুল আর রোহিণীর মাকে ধরে মারছে। রোহিণী এই সিরিয়াল সেদিনই থানায় বসে দেখছিল, যেদিন তাকে গ্রেফতার করে আনা হয়। বাপ রে, কি সাংঘাতিক! চিন্তা করা যায় মাসুম চেহারার আড়ালে কত বড় ধোঁকাবাজ। বাপ রে বাপ। গাঙ্গাটান জানায় জীবনের অ্যাসোসিয়েশনের সাথে যখন কথা বলে তখন জানতে পেরেছিল জীবন কোনো সাধারণ লোকাল নেতা নয়, বরং সে জেলা পঞ্চায়েতের প্রেসিডেন্ট। জীবন এবং মনোজের গ্যাঞ্জামের জন্যই মনোজের বিয়ে আটকে যায় এবং জীবনের জন্যই মনোজের ট্রান্সফার এখানে হয়েছে। তখন রোহিণী পেছনের বেঞ্চে বসে এই কথাগুলো মন দিয়ে শুনছিল আর মনে মনে জীবনকে নিয়ে গল্প বানিয়ে তাকেও এই কেসের ভিলেন বানিয়ে দেয়। আর আউলের গল্প বানায় যখন আমবিলি খবরের কাগজ পড়তে পড়তে সেটা রোহিণীর পাশে রেখে চলে গিয়েছিল, তখন আরুলের বৃত্তান্ত পড়েই সে তার বাবার বন্ধুর ছেলে আরুলের গল্প বানায়। এসব শোনার পর মনোজ কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। বিনোদ মনোজের এই বোকামের জন্য না হেসে পারে না। আপনারাই বলেন এটা কোনো কথা? রোহিণী সব ভিকটিমদের যেমন ভোলা ভালা আর মাসুম সেজে ফাঁসিয়েছিল, ঠিক তেমনই মনোজের মতো তুখোর অফিসারকেও ফাঁসিয়ে দিল। রোহিণীকে পালাতে সাহায্য করার অপরাধে মনোজ বেচারা একদম সাসপেন্ডই হয়ে যায়। এমনি তার বিয়ে আটকে ছিল, তার উপর আবার এই ঝামেলা। মনোজের বিয়ে মনে হয় এ জন্মে আর হবে না। কিছুদিন পর মনোজ আরেক ভিকটিমের সাথে দেখা করতে আসে। লোকটা কাতু কাতু বলায় জানায় রোহিণী লোকটাকে মানি ট্রান্সফার চেইনের পার্টনার বানিয়েছিল, কিছুদিন ভালোবাসার নাটকও করেছিল, তারপর ধোকা দিয়ে সব টাকা পয়সা গয়না নিয়ে পালিয়ে যায়। বেচারার সম্মান তো ধুলোয় মিশে যায়, তাই শহরে টিকতে না পেরে সে এখানে চলে আসে। মনোজ জিজ্ঞেস করে এরপর আর কখনোই দেখা হয়নি। লোকটা জানায় একবার দেখা হয়েছিল কোর্টে। ডেভিড তখন তাকে ধমকাচ্ছিল। রোহিণী তখন তার সব দোষ তার ভাইকে দেয়, বলেছিল তার ভাই তাকে ধমকিয়ে এসব কাজ করায়, এসবের পেছনে তার ভাই নাকি দায়ী, তাই ভাইকে মারলেই রোহিণী ফিরে আসবে। আর লোকটাও বোকার মতো তাকে আবারও বিশ্বাস করে নেয়, কিন্তু আবারও ধোকা খায়। তবে লোকটা মন থেকে বদদোয়া দেয়, তার এত বড় ধোকাবাজি করার জন্য সৃষ্টিকর্তা রোহিণীকে ছাড়বে না। গল্প চলে আসে 1 বছর পর। সুভাষকেও এখন সেই মেন্স আর্মি গ্রুপে অ্যাড করা হয়। যেহেতু গ্রুপটা হলো যারা যারা রোহিণীর কাছে ধরা খেয়েছে তাদের জন্য, তাই সুভাষ ভিডিও করে জানায় সে এই মুহূর্তে দুবাইতে আছে, নভেম্বরের দিকে ফিরে আসবে। সুভাষ মনোজকেও এই গ্রুপে অ্যাড করতে বলে। একজন জিজ্ঞেস করে তা এখন ওই স্টারটা কোথায়? এক লোক তখন মন্দিরে বরের সাথে দাঁড়িয়ে বলে আগের 2টা বিয়ে টেকেনি, এইবার দয়া করে বিয়েটা টিকিয়ে দাও। মেয়েটা খুবই ভদ্র আর ভালো পরিবারের, আশীর্বাদ করো এবার যেন সংসারটা টিকে যায়। এই মন্দিরে আছে মনোজ। সে এখন টাক অবস্থায়, মাথায় আর মুখে লাঠি গুজে সং সেজে রাগী চোখে বিদিশার দিকে তাকিয়ে আছে। বিদিশাকে তো বিয়ে সে করেছে, কিন্তু বিদিশার পরিবার এসব পূজা পাঠ করার শর্ত দিয়েছে, তাই নিরুপায় হয়ে মনোজকে মন্দিরে এমন ভাবে আসতে হয়। যাই হোক, পূজার জন্য ভেতরের দিকে যেতেই সামনেই সদ্য বিবাহিত এক কাপলকে কথা বলতে শোনে। সেটা বিয়ে করে খুশিতে লাফাচ্ছে। মেয়েটা বলে আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাব? ভয়েসটা মনোজের কেমন যেন চেনা চেনা লাগে। মেয়েটা হঠাৎ কি মনে করে পেছনের দিকে তাকাতেই দেখা যায় আরে এটাই তো সেই ধোকাবাজ রোহিণী। মনোজের মাথায় তো এবার আগুন ধরে যায়। ধোকাবাজ রোহিণী লাজুক এক হাসি দিয়ে দে দৌড়। মনোজ কি আর এবার তাকে ছাড়বে? সেও এই অবস্থাতেই পাগলের মতো পিছু পিছু দৌড়ানো শুরু করে। এভাবেই চলতে থাকে তার আর রোহিণীর ইঁদুর বেয়ালের খেলা। তবে আরো মজার কথা কি জানেন? এই গল্পটা বাস্তব জীবনের অনেকগুলো গল্পের উপর ভিত্তি করে বানানো। রোহিণীর মতো একজন না বরং কয়েকজন নারী বিভিন্ন শহরে গিয়ে বিয়ে করে টাকা আর গয়না নিয়ে এভাবেই উধাও হয়ে যেত, আর পুলিশ এদের ধরার জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াতো। বাপ রে, কি সাংঘাতিক! এদের জন্য মানুষ তো এবার অ্যারেঞ্জ ম্যারেজ করার আগে একবার 2বার নয় বরং 1000 বার ভাববে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।